Assalamualaikum everyone, welcome back to my channel. I hope all of you are doing very well. So today I would like to talk how to take preparation for Bangla second paper. তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট রয়েছো বাংলা সেকেন্ড পেপারের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত কিংবা পরীক্ষায় কিভাবে আনসার করা উচিত আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বাংলা সেকেন্ড পেপারে আমাদের গ্রামাটিক্যাল টপিক এবং রিটেন পার্ট রয়েছে। রিটেন পার্টের ক্ষেত্রে ভাব সম্প্রসারণ রচনা এগুলো কত পৃষ্ঠা লেখা উচিত তোমরা অনেকেই কনফিউজড থাকো। আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে এগুলোর জন্য প্রিপারেশন নিতে পারো এবং পরীক্ষায় আনসার করতে পারো। সো উইথাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমি বলবো কিভাবে গ্রামাটিক্যাল টপিকের জন্য তুমি প্রিপারেশন নেবে। গ্রামাটিক্যাল টপিকের জন্য অবশ্যই তোমাকে বোর্ড বই ভালোভাবে পড়তে হবে। বোর্ড বইয়ের প্রতিটি পরিচ্ছেদ তোমাকে ভালোভাবে প্রথমে পড়তে হবে, তারপর বইয়ে যে এমসিকিউগুলো আছে সেগুলো পড়তে হবে এবং পরবর্তীতে তুমি টেস্ট পেপার বা গাইড থেকে প্র্যাকটিস করতে পারো। এক্ষেত্রে কখনোই বোর্ড বই ভালোভাবে না পড়ে তুমি টেস্ট পেপার বা গাইড থেকে প্র্যাকটিস করতে যাবে না, এটা খুব বেশি ইফেক্টিভ হবে না। আমার কাছে মনে হয় তুমি যদি গাইড বা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস না করেও শুধুমাত্র বোর্ড বই খুব ভালোভাবে পড়ো, সেক্ষেত্রে তোমার প্রিপারেশন 100% হবে। তবে কোন ধরনের কোয়েশ্চেনগুলো এসে থাকে তার জন্য তোমার একটা আইডিয়া দরকার, সেজন্য তুমি প্রচুর প্র্যাকটিস করতে পারো। তবে অবশ্যই তোমাকে বোর্ড বই খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, এবার সবার শেষের দিকে যে পরিচ্ছেদগুলো আছে, যেমন ধরো বাগধারা, বিপরীত শব্দ, প্রতিশব্দ, জোড় শব্দ, এই পরিচ্ছেদগুলো কিন্তু তুমি একদিন বা দুদিন পড়লে পারবে না। এগুলো অনেক কনফিউজিং হয়ে থাকে। যেমন ধরো জোড় শব্দ বা প্রতিশব্দ কিন্তু অনেক পড়ার পরও তুমি দেখবে ভুলে যাবে। সো আমার কাছে মনে হয় তুমি এগুলো একদিনে না পড়ে বা দুদিনে না পড়ে ট্রাই করবে প্রতিদিন অল্প অল্প করে পড়ার। যেমন আমি যদি প্রতিশব্দের কথা বলি, আমি কখনোই প্রতিশব্দ মনে রাখতে পারতাম না, হয়তো বা দেখতাম অনেক পড়েছি তারপরেও মনে রাখতে পারতাম না। সো আমি ট্রাই করতাম প্রতিদিন 1 থেকে 2টি প্রতিশব্দ পড়ার। শুরুর দিকে যখন দেখতাম পড়তাম মনে থাকতো না, সো পরবর্তীতে আমি প্রতিদিন 1টি বা 2টি প্রতিশব্দ পড়ার চেষ্টা করতাম এবং পরবর্তীতে যখন একটি নতুন প্রতিশব্দ পড়তাম তার আগে প্রিভিয়াসগুলো রিভাইজ দিয়ে নিতাম। এক্ষেত্রে আমার পড়াটা লং লাস্টিং হয়েছিল এবং পরীক্ষার আগে এগুলো আমার মুখস্থ টুটস্থ হয়ে গিয়েছিল। সো তোমরাও ট্রাই করবে এগুলো প্রতিদিন 1টি বা 2টি পড়ার এবং নতুন একটা পড়ার আগে প্রিভিয়াসগুলো রিভাইজ দিয়ে নেওয়ার। এবং অলসো ফর বিপরীত শব্দ, বাগধারা এগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবে। এবার শব্দজোড়ের ক্ষেত্রে তোমরা প্রতিদিন ট্রাই করবে 5টি করে পড়ার। 5টি করে যদি তুমি পড়ো তাহলে ইজিলি তুমি শেষ করতে পারবে। তবে এক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, বাট পড়াটা লং লাস্টিং হবে এবং তোমার এগুলো মুখস্থ হয়ে যাবে। এই শব্দজোড় কিন্তু অনেক কনফিউজিং ওয়ার্ডস থাকে, কারণ একই ধরনের ওয়ার্ডের ডিফারেন্ট মিনিং, শুধুমাত্র বানানটা একটু ডিফারেন্ট থাকে। সো সেক্ষেত্রে হয়তো বা তুমি এটা যদি একদিন বা দুদিনে পড়ো তোমার এই পড়াটা লং লাস্টিং হবে না এবং তুমি মনে রাখতে পারবে না, হয়তো বা তোমার ভুল হতে পারে। সো এই ধরনের যে শেষের পরিচ্ছেদগুলো আছে সেগুলো তুমি একদিনে না পড়ে ট্রাই করবে অল্প অল্প করে অনেক দিনে পড়ার। ওকে, এবার আমরা রিটেন পার্ট নিয়ে কথা বলবো। রিটেন পার্টে তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তোমাকে কিন্তু সব কিছু মুখস্থ করতে হবে না রিটেন পার্টে। প্রথমে তোমাদের অনুচ্ছেদ আছে। সো অনুচ্ছেদের ক্ষেত্রে আমি যেই ট্রিক্সটা ফলো করতাম সেটা হলো আমি কখনোই অনুচ্ছেদ মুখস্থ করতাম না, বরং অনুচ্ছেদের জন্য আমি কিছু স্পেসিফিক ইনফরমেশন নোট করে রাখতাম। যেমন ধরো এখানে তোমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই অনুচ্ছেদটি আছে প্রথমেই। সো তুমি এই অনুচ্ছেদ মুখস্থ করবে না, তুমি একবার এই অনুচ্ছেদটা এখান থেকে রিডিং দিতে পারো, অথবা তোমার টেস্ট পেপার বা গাইড থেকে এই অনুচ্ছেদটা একবার পড়ে নিতে পারো এবং তুমি ট্রাই করবে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো মুখস্থ করার, এবং এই ইনফরমেশনগুলো তুমি তোমার নোট খাতায় লিখে রাখবে যেন পরীক্ষার আগে তুমি পড়ে যেতে পারো। এখানে দেখো প্রথমেই আমি একটা নোট করছি 1952 সালের 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস। এবং পরবর্তীতে তোমাদের বইয়ে দেখো আছে 1999 সালের 17 নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয়। এই যে ইনফরমেশনটা আছে সেটা তুমি পড়বে, পড়ার পর শুধুমাত্র তুমি সালটা লিখে রাখতে পারো এবং প্যারিস এখানে লিখে রাখতে পারো এবং ইউনেস্কোর কথা লিখে রাখতে পারো। এবং 2000 সাল থেকে হচ্ছে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। সো এই ইনফরমেশনগুলো তুমি তোমার নোট খাতায় লিখে রাখবে এবং পরীক্ষার আগে এই ইনফরমেশনগুলো মুখস্থ করে যাবে। বাট পুরো যে অনুচ্ছেদটা আছে সেটা তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি শুধু একবার পড়ে যাবে। পরীক্ষার খাতায় তুমি এই ইনফরমেশনগুলো মনে করে করে সাজিয়ে একটার পর একটা লিখবে। দেখো টিচাররা যখন অনুচ্ছেদ রচনা এগুলো দেখেন তারা কিন্তু সবটা পড়ে দেখেন না, শুরুর দিকে হয়তো বা কিছু লাইন পড়তে পারেন তোমার লেখার ধরন বোঝার জন্য। সো তারা চোখ বুলিয়ে যান। তুমি যখন এই ইনফরমেশনগুলো দিবে এই ইনফরমেশনগুলো তার চোখে বেশি পড়বে এবং তিনি তোমাকে ভালো মার্কস দিবেন। তুমি যতই ভালোভাবে লেখো না কেন অনুচ্ছেদ, অলওয়েজ ট্রাই করবে ওই অনুচ্ছেদের জন্য কিছু স্পেসিফিক ইনফরমেশন দেয়। তোমাদের বইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছাড়াও বইমেলা, রেলগাড়ি,
জাদুঘর, সুন্দরবন এগুলোর জন্য যে ইনফরমেশনগুলো বইয়ে আছে সেই ইনফরমেশনগুলো তোমরা নোট খাতায় প্রথমে তুলে রাখবে এবং গুগল ইন্টারনেট থেকেও তোমরা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে নোট খাতায় লিখে রাখতে পারো। এবং পরীক্ষার আগে অবশ্যই ট্রাই করবে এই ইনফরমেশনগুলো মুখস্থ করে যাওয়ার, এবং পরীক্ষায় তুমি নিজের মতো করে অনুচ্ছেদটা লিখবে এবং ধাপে ধাপে ইনফরমেশনগুলো দিবে। বাট অবশ্যই তোমাকে একবার হলে পড়ে যেতে হবে অনুচ্ছেদগুলো, যেন তুমি বুঝতে পারো কীভাবে সাজিয়ে লিখতে হবে, কোন ইনফরমেশনের পর কোন ইনফরমেশন তোমাকে দিতে হবে। সো এই স্ট্র্যাটেজিটা ফলো করলে তুমি অনুচ্ছেদ মুখস্থ করা ছাড়াও খুব ভালো মার্কস পেতে পারো। এটা আমি নিজেও ফলো করতাম এবং এখনও করি। ওকে, এবার সারাংশ ও সারমর্মর ক্ষেত্রে তোমরা অলওয়েজ ট্রাই করবে সারমর্ম থেকে আনসার করার, কারণ সারমর্ম খুব শর্টলি আনসার করা যায়। 2 থেকে 3 লাইনে তোমাকে সারমর্ম লিখতে হবে এবং সারাংশের ক্ষেত্রে হয়তোবা 3 থেকে 4 লাইনে লিখতে হয়। আমি সবসময় সারমর্ম আনসার করতাম এবং এখনও সারমর্ম আনসার করি। তোমরা ট্রাই করবে বইয়ে যে সারমর্মগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পড়ার এবং বইয়ে যেভাবে সারমর্ম দেওয়া আছে একদম টোটস্থ মুখস্থ করে ফেলবে। একদম বইয়ে যেভাবে আছে সারমর্ম সেভাবে আনসার করলে টিচাররা ভালো মার্কস দেন। সো তুমি যেটা প্রেফার করো তুমি সেটাই শিখবে। যদি তোমার সারমর্ম ভালো লাগে তাহলে তুমি সারমর্মগুলো খুব ভালোভাবে শিখবে এবং সারাংশ স্কিপ করবে। আর যদি তোমার সারাংশ ভালো লাগে তাহলে তুমি সবগুলো সারাংশ ভালোভাবে শিখবে এবং সারমর্ম স্কিপ করবে। এবার আমরা দেখব কীভাবে ভাব সম্প্রসারণ আনসার করতে হয়। সো তোমাদের বইয়ে যে ভাব সম্প্রসারণগুলো আছে তোমরা সেই ভাব সম্প্রসারণগুলো শিখবে। তবে ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে তোমাকে 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথমে তুমি মূল ভাব দিবে, পরবর্তীতে সম্প্রসারিত ভাব দিবে এবং সবার শেষে সিদ্ধান্ত দিবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে ভাব সম্প্রসারণের জন্য নোট করেছিলাম। দেখো এখানে একটা ভাব সম্প্রসারণ আছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। প্রথমে আমি মূল ভাব দিয়েছি। মূল ভাবে 2 থেকে 3টে বাক্য দেওয়া যায়। দেখো আমি প্রথমে দুর্জন কথাটার মানে কি সেটা বলেছি এবং দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য সেই কথাটা বলেছি। সো তোমরা 2 থেকে 3 লাইনে এখানে মূল ভাবটা দিতে পারো। মূল ভাব দেওয়ার পর তোমরা এখানে সম্প্রসারিত ভাব দিবে। দেখো সম্প্রসারিত ভাবটাই হচ্ছে তোমার মূল ভাব সম্প্রসারণ হবে। তুমি তোমার মূল বক্তব্য উপস্থাপন করবে এবং সবার শেষে তুমি সিদ্ধান্ত দিবে। আচ্ছা, সো সম্প্রসারিত ভাবের ক্ষেত্রে দেখো আমি এখানে কিছু উক্তি ব্যবহার করেছি। এখানে কিছু ইংলিশ কোটেশন রয়েছে, আবার বাংলাতেও আমি কিছু উক্তি দিয়েছি। সো তোমরা ইংলিশও দিতে পারবে এবং কোটেশনগুলো লেখার সময় অবশ্যই তোমাকে ব্লু পেন ইউজ করতে হবে। তুমি যদি ব্লু পেন ইউজ না করো টিচাররা কিন্তু তোমার এটা বুঝতে পারবেন না যে তুমি এখানে কোনো কোটেশন ইউজ করেছো নাকি করোনি। সো তোমরা ব্লু পেন দিয়ে এই কোটেশন হাইলাইট করে দেবে এবং ভাব সম্প্রসারণ যদি তুমি এভাবে 3টি স্টেপে মূল ভাব, সম্প্রসারিত ভাব, সিদ্ধান্ত এভাবে লিখতে পারো এবং কোটেশনগুলো ব্লু পেন দিয়ে হাইলাইট করে দিতে পারো, বোর্ড এক্সামে তুমি ভালো মার্কস পাবে, কারণ তোমার ভাব সম্প্রসারণটা খুবই স্ট্যান্ডার্ড হবে। আচ্ছা, এবার আমি কথা বলবো পত্র, আবেদনপত্র এবং সংবাদ প্রতিবেদন নিয়ে। সো তোমাদের বইয়ে কিন্তু ডিফারেন্ট পত্র রয়েছে, যেমন ধরো চিঠিপত্র, ব্যক্তিগত পত্র, আমন্ত্রণপত্র। সো এগুলোর জন্য ডিফারেন্ট ফরম্যাট তোমাকে শিখতে হবে। তবে বইয়ে দেখো ডান পাশে অ্যাড্রেস, তারিখ এগুলো দেওয়া হয়েছে, বাট এগুলো বাম পাশে লিখতে হয় চিঠি এবং আবেদনপত্রের ক্ষেত্রে। আমার কাছে মনে হয় বইয়ের ফরম্যাটগুলো ফলো না করে তুমি একটা ক্লাস দেখে নিতে পারো যে এই পত্রগুলো কীভাবে লিখতে হবে বা আবেদনপত্র, সংবাদ প্রতিবেদন এগুলো কীভাবে লিখতে হবে। বা তোমরা যদি চাও আমি তোমাদের জন্য প্রতিটার জন্য ফরম্যাট বানিয়ে দেখাতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে সংবাদ প্রতিবেদনে দেখো এখানে প্রথমে তোমরা একটা টাইটেল বা হেডলাইন দেবে এবং পরবর্তীতে তুমি হচ্ছে প্রতিবেদনটা লিখবে। তবে প্রতিবেদন লেখার ক্ষেত্রে 2 ধরনের প্রতিবেদন থাকে। একটা আসে যে নর্মালি একটা তুমি সংবাদ প্রতিবেদন লিখবে, তোমাদের এসএসসিতে এটাই আসে। তবে মাঝে মাঝে দেখা যায় কিছু প্রতিবেদন লিখতে হয় যেটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য তুমি লিখবে। সো এক্ষেত্রে ফরম্যাটটা কিন্তু ডিফারেন্ট। সো তুমি ট্রাই করবে ফরম্যাটগুলো ভালোভাবে শিখে রাখার এবং একটা ফরম্যাটে তুমি শিখবে, সবসময় পরীক্ষায় ওইভাবেই লেখার চেষ্টা করবে। ওকে, লাস্ট পার্টে আমরা প্রবন্ধ বা রচনা নিয়ে কথা বলবো। এখানে দেখো আমি 3টে রচনা দাগিয়ে রেখেছি। বাংলাদেশের পর্যটন শিল্প, ভাষা আন্দোলন, মাদকাসক্তি ও এর প্রতিকার। এই 3টা প্রবন্ধ যদি তুমি খুব ভালোভাবে শিখে রাখতে পারো হয়তোবা পরীক্ষায় এগুলো থেকে কমন আসবে, কারণ এগুলো সবসময় আসে। আমাদের স্কুলের এক্সামগুলোতেও দেখা যেত এই 3টা প্রবন্ধের যে কোনো একটা থাকতোই। আচ্ছা দেখো আমি তোমাদেরকে নোট খাতা দেখাচ্ছি আমি কীভাবে নোট করেছিলাম। এটা পারহ্যাপস মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। সো আমি কিন্তু সবগুলোর জন্য এভাবে নোট করিনি, যেই রচনাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ছিল সেগুলোর জন্য আমি এভাবে নোট করেছিলাম। সো এখানে যেভাবে লেখা আছে আমি পরীক্ষায় এভাবেই লিখতাম। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হচ্ছে রচনা কত পৃষ্ঠা লেখা উচিত। আমাদের একটা খুবই ভুল ধারণা, সেটা হচ্ছে যে যত বেশি পৃষ্ঠা রচনা লিখবে তাকে বেশি মার্কস দেওয়া হবে। ব্যাপারটা এরকম না। আমি যদি আমার কথা বলি, তোমরা দেখতে পাচ্ছ আমার লেখা খুবই চাপা। সো স্কুলে আমি কখনোই 18 পৃষ্ঠার উপরে রচনা লিখতে পারতাম না। আমার সর্বোচ্চ 17 বা 18 পৃষ্ঠায় এরকম হতো রচনা লিখলে। সো আমি কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোকেই গুরুত্ব দিতাম। দেখো আমি যদি ট্রাই করি আমি 30 পেজও রচনা লিখতে পারবো যদি আমার লেখা আমি ওইভাবে লিখি। সো এটা তোমার হ্যান্ড রাইটিংয়ের উপর ডিপেন্ড করে।
অলসো রচনার টপিকের উপর নির্ভর করে। যেমন ধরো রচনার যেই টপিকগুলো আছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এগুলো নিয়ে তুমি অনেক লিখতে পারবে, আনলিমিটেড। বাট কিছু কিছু রচনা আছে যেমন জগদীশচন্দ্র বসু, রোকেয়া সাখাওয়াত হোসেন, মানে ব্যক্তিজীবন নিয়ে যে রচনাগুলো বা সময়ানুবর্তিতা, ক্রিকেট, বাংলাদেশ, এগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি আনলিমিটেড লিখতে পারবে না। এখানে কিছু স্পেসিফিক স্টেপ রয়েছে, তুমি এগুলোই লিখতে পারবে। সো এটা রচনার টপিকের উপর নির্ভর করে এবং তোমার হাতের লেখার উপর নির্ভর করে। যাদের হ্যান্ড রাইটিং খুবই চাপা তারা কিন্তু এত বেশি লিখতে পারবে না। যারা এক পেজে অনেক লিখে থাকে সো তাদের ক্ষেত্রে পৃষ্ঠার সংখ্যা কম হবে। এবং আমার ক্ষেত্রে এটা সবসময় 17 থেকে 18 হতো। ফাইনাল এক্সামে মেবি আমি 20 পৃষ্ঠা লিখেছিলাম, বাট এত বেশি আমি লিখতে পারতাম না। সো তোমরা যারা চিন্তা করো যে 30 পেজ বা 25 পেজের উপরে লিখতে না পারলে তোমরা ভালো মার্কস পাবে না, ব্যাপারটা এরকম না। আমি তোমাদেরকে বলবো স্ট্যান্ডার্ড হচ্ছে তোমরা 20 থেকে 20 পেজের মধ্যে রচনা লিখতে পারো, এবং এটা তোমার হ্যান্ডরাইটিংয়ের উপরও নির্ভর করছে। ওকে, কুইকলি রচনার জন্য তোমরা রচনার যে স্টেপগুলো আছে বা শিরোনামগুলো আছে সেগুলো তোমরা ব্লু পেন দিয়ে লিখবে, এবং কোটেশনগুলো ব্লু পেন দিয়ে লিখবে। কোটেশন বা কবিতা যা লিখবে সেগুলো ব্লু পেন দিয়ে লিখবে। তারপর বেশি বেশি স্টেপ লেখার চেষ্টা করবে। একটা স্টেপে অনেক বিবরণ দেওয়ার থেকে, অর্থাৎ একটা স্টেপের জন্য 2 পৃষ্ঠা লেখার চেয়ে অনেকগুলো স্টেপ লিখবে। একটা স্টেপে অনেক বিবরণ দেওয়ার চেয়ে বেশি বেশি স্টেপ লেখার চেষ্টা করবে, এবং 20 থেকে 22 পৃষ্ঠায় রচনা লেখার চেষ্টা করবে। আমি আবারও বলছি এটা তোমার হ্যান্ডরাইটিংয়ের উপর নির্ভর করছে। আমার কাছে মনে হয় আমার হ্যান্ডরাইটিংয়ের জন্য 20 থেকে 22 পেজ এনাফ। এবং রচনার ক্ষেত্রে তোমরা প্রথম দিকে ট্রাই করবে সর্বোচ্চ কোয়ালিটি ভালো রাখার, কারণ টিচাররা রচনার ক্ষেত্রে প্রথম দিকে তোমার রচনাটা কয়েকটা স্টেপ পড়ে দেখবেন, লেখার ধরন বোঝার চেষ্টা করবেন। সো প্রথম দিকে তোমরা ভালোভাবে লেখার চেষ্টা করবে। হয়তোবা রচনা যেহেতু স্টুডেন্টরা অনেক পেজ লিখে থাকে, টিচাররা হয়তো সব কিছু পড়তে পারে না, বাট শুরুর দিকে তারা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। এবং রচনার ক্ষেত্রে তুমি যে স্টেপগুলো লিখবে, কোটেশনগুলো লিখবে, এগুলো টিচারদের চোখে বেশি পড়বে, এবং এগুলোর উপর নির্ভর করে তোমাকে টিচাররা বেশি মার্কস দেবেন। এক্ষেত্রে তোমরা বেশি লেখার জন্য, বেশি পৃষ্ঠা লেখার জন্য হাতের লেখার কোয়ালিটি নষ্ট করবে না, বরং কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাই বজায় রাখার চেষ্টা করবে। কোয়ান্টিটিও কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় টিচাররা কতটুকু লিখেছো বা কত পৃষ্ঠা লিখেছো সেটার উপর নির্ভর করে মার্কস দেন। সো আমি তো তোমাদেরকে বললামই 20 থেকে 22 পৃষ্ঠা লিখলে এনাফ। এবং আমাদের যে স্কুলে এক্সামগুলো হতো দেখা যেত আমার যেখানে 17 থেকে 18 পৃষ্ঠা রচনা লিখেছি, অনেকেই 25 পৃষ্ঠা, অনেকে আবার 30 পৃষ্ঠা রচনা লিখেছে। সো যখন খাতা দেওয়া হতো খুব বেশি ডিফারেন্স কিন্তু থাকতো না, সবাই অ্যাভারেজ সেম মার্কস পেতাম। ওকে, সো অলমোস্ট আমরা রিটেন পার্ট এবং গ্রামাটিক্যাল পার্ট নিয়ে কথা বলেছি। গ্রামাটিক্যাল পার্টের জন্য তোমরা বোর্ড বই খুব ভালোভাবে পড়বে, এমসিকিউ সলভ করবে, তোমরা আনসার করতে পারবে। এবং রিটেন পার্টের জন্য তো আমি বললামই কোনটার জন্য মুখস্থ করতে হবে এবং কোনটার জন্য তোমাকে মুখস্থ করতে হবে না। শুধুমাত্র চিঠিপত্র, আবেদনপত্র এবং সংবাদপত্রের জন্য তোমাকে ফরম্যাটগুলো ভালোভাবে দেখতে হবে। আমি এখানে তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু এগুলোর জন্য আমি কোনো নোট করিনি। তোমরা দেখতে পারো, অথবা যদি তোমরা বলো আমি তোমাদের জন্য ফর্মে দিতে পারি। আচ্ছা, এবং রচনার ক্ষেত্রে তো বললামই, এটা নিয়ে খুব বেশি টেনসড হওয়ার কিছু নেই, তুমি 20 থেকে 22 পেজ লিখলেই এনাফ। ওয়েল, দ্যাটস ফর টুডে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অন্যান্য সাবজেক্টের প্রিপারেশন কীভাবে নিতে হবে আমি সেই নিয়ে ভিডিও করেছি, তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। And don't forget to like, share and subscribe my channel. Happy learning. Bye bye.